আমি দিয়া ভট্টাচার্য, কনসালটেন্ট সাইকোলজিস্ট। মনোজগতিকে আপনাকে স্বাগত। ওভারথিঙ্কিং হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যেখানে আমরা একই চিন্তা বারবার বিশ্লেষণ করি এবং ছোট বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিই। কীরকম? ধরুন, এক একটা থটস আসছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে, কিন্তু কখনোই থটসের যে লুপটা সেটা কখনোই শেষ হচ্ছে না। এর জন্য আমাদের একটি ব্রেন স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটি আমাদের থিঙ্কিং ব্রেন বা আমরা বলতে পারি এক্সিকিউটিভ ফাংশনিং কন্ট্রোল করে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের মেমোরি, আমাদের থট প্রসেস সব কিছুই নির্ধারণ করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। এর যখন ওভার অ্যাক্টিভিটি হয়ে যায় বা ওভার অ্যাক্টিভ যখন হয়ে যায় প্রিফ্রন্টাল কর্টেক্স, তখন আমাদের এই যে লুপ তৈরি হয় বা এই যে থিঙ্কিং প্রসেস, বারবার প্রত্যেকটা চিন্তা আসছে এবং চলে যাচ্ছে, এইটা তখন বাড়তে থাকে। আমরা তখন ডিসিশন নিতে পারি না এবং এই ওভার থিঙ্কিংটা হচ্ছে মেনলি রিপিটেটিভ নেগেটিভ থট। আমরা যে পজিটিভ থট আসে সেইটা বেশিবার ভাবি না, কিন্তু আমাদের যখন নেগেটিভ কোনো ইনসিডেন্ট ঘটে বা নেগেটিভ কোনো ইভেন্ট ঘটে, সেই জিনিসটা থেকে আমরা বেরোতে আমাদের অনেকটা সময় লেগে যায় বেরোতে। তো সেই জন্য আমাদের এই লুপটা চলতেই থাকে প্রায় সময়। তো কেন এই একই চিন্তা বারবার আসছে? তার তিনটি কারণ হচ্ছে আনসার্টেনিটি, ফিয়ার অ্যান্ড অ্যামিগডালা অ্যাক্টিভেশন, লো কগনিটিভ ক্লোজার। আনসার্টেনিটি, এখানে ব্রেন আনসার্টেনিটি পছন্দ করে। তার কারণ হচ্ছে ব্রেনের এক্স্যাক্ট অ্যান্সার চাই। প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা ইনসিডেন্টের তার ফলাফল কি হলো সেটা জানা ব্রেনের জন্য ইম্পর্ট্যান্ট। ব্রেন কোনো ইনফরমেশন হাফ থেকে শুরু করে না। ব্রেনের ইনফরমেশন মাঝখানে বন্ধ হয়ে গেলেই ব্রেন সেই জিনিসটা নিয়ে আবার ভাবতে থাকে এবং তার ফলে কি হয়, কোনো চিন্তার সলিউশন যদি খুঁজে না পায় তখন ব্রেন কাজ করতেই থাকে। তারপর হচ্ছে আমাদের ফিয়ার অ্যামিগডালা অ্যাক্টিভেশন। আমাদের কোনো ইমোশন যদি ফিয়ার রিলেটেড হয় বা আমাদের যদি ফিয়ার রিলেটেড কোনো ইনফরমেশন থাকে বা সিচুয়েশন হয়, তখন আমাদের অ্যামিগডালা ডেঞ্জার সিগন্যাল ডিটেক্ট করে। সেই থেকে আমাদের চিন্তাটা বারবার আসতে থাকে। এর ফলে আমাদের কি হয়? এর ফলে আমাদের ব্রেনের দুটো নার্ভাস সিস্টেম ভাগ আছে। একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে যখন কোনো ফ্লাইট অ্যান্ড ফাইট সিচুয়েশন তৈরি হয়, তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। তার ফলে আমাদের বডি একদম অ্যাংসাস থাকে এবং তখন আমাদের এই চিন্তাগুলো বারবার আসতে থাকে এবং সেই চিন্তা বারবার আসবেই, তার কারণ আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আসছে আমাদের লো কগনিটিভ ক্লোজার। এই যে আমরা ডিসিশনটা যে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্লোজ করতে পারছি না। তার ফলে কি হচ্ছে, আমাদের ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের সেই আগের জায়গাতে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। প্রিফ্রন্টাল কর্টেক্স যদি অতিরিক্ত অ্যাক্টিভেট হয়ে যায়, তখন আমাদের প্রবলেম সলভিং বা ডিসিশন মেকিংয়ের যে ক্ষমতাটা থাকে সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং সেই একই ব্রেন লুপে চলে যায়। এখানে নিউরোট্রান্সমিটারের রোল আছে। এই নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা নিউরন থেকে অন্য নিউরনের যে বার্তাবাহক, সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। মানে আমাদের কোনো সিগন্যাল, যদি আমাদের টাচ রিলেটেড কোনো সিগন্যাল হয়, সেটা আমাদের সেন্সারি অর্গান দ্বারা ব্রেনে যায়, সেন্সারি নিউরন দ্বারা। আবার সেই সিগন্যাল ব্রেন থেকে যখন সেলে আসে, তখন সেটা মোটর নিউরনের দ্বারা আসে। এই যে সিগন্যালগুলি একের পর এক যাচ্ছে, এগুলি নিউরোট্রান্সমিটারের জন্যই যাচ্ছে। তাহলে ওভার থিঙ্কিংয়ের পেছনে ব্রেন কেমিক্যালস বা নিউরোট্রান্সমিটারের একটি বড় ভূমিকা আছে। তিনটে নিউরোট্রান্সমিটারের ভূমিকা আছে, তার মধ্যে সেরোটোনিন, ডোপামিন আর কর্টিসল হচ্ছে মেইন ভূমিকা পালন করে। কর্টিসল যখন লো হয়ে যায়, তখন অ্যাংজাইটি বা রিপিটেটিভ থট আসতে থাকে। এই রিপিটেটিভ থট আসবেই, তার কারণ হচ্ছে কোনো একটাই নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্সের জন্য
আমাদের নানা ধরনের মানসিক সমস্যা হতে থাকে। এখানে মুড রেগুলেট করে আমাদের নিউরোট্রান্সমিটার সেরোটোনিন। যদি এইটি লো হয়ে যায় তাহলে আমাদের রিপিটেটিভ থট আসবে এবং অ্যাংজাইটি রিলেটেড ইস্যু বাড়তে পারে। ডোপামিনের ক্ষেত্রেও তাই। এটি রিওয়ার্ড এবং মোটিভেশন রিলেটেড যে কাজকর্মগুলি করে, রিওয়ার্ড মানে হচ্ছে আমাদের কোনো কিছু পেলাম, হঠাৎ করে কোনো কিছু একটা পেলাম ভালো কাজের জন্য, তখন আমাদের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন রিলিজ হলে আমাদের যে থিঙ্কিং প্রসেসটা আছে সেটা আরও মোটিভেটেড হয়। কিন্তু এখানে যখন আপনি ওভার থিঙ্ক করছেন তখন এই ডোপামিন ইমব্যালেন্স তৈরি হয়, ব্রেন স্যাটিসফ্যাকশন পায় না, তার জন্য চিন্তা চালিয়েই যেতে থাকে। এই যে কর্টিসল হরমোন, এই কর্টিসল হরমোনের জন্যই কিন্তু মেনলি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটি অ্যাক্টিভেট হয় এবং ব্রেন অ্যালার্ট মোডে চলে যায় এবং ব্রেনকে সিগন্যাল দেওয়া হয় যে একটি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তাই তাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং চিন্তা সেই ক্ষেত্রে বন্ধ হওয়া ইম্পসিবল হয়ে দাঁড়ায়। এই যে ওভার থিঙ্কিং, এটি রাতে কেন বেশি হয়? রাতে বেশি হয় তার কারণ হচ্ছে রাত্রেবেলা বেশিরভাগ মানুষ ঘুমায়। যারা মেনলি জেগে থাকে তারা কারোর সাথে কথা বলে না বা নিজের ভাবনার মধ্যে থাকে। যখন এই ভাবনা তৈরি হয় তখন আমাদের কি হয়, ডিফল্ট মোড নেটওয়ার্ক যেটা সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই অ্যাক্টিভেটটা হয় কখন দেখবেন, যখন আপনি একা থাকবেন বা আপনি কোনো কাজ করছেন না, কোনো জায়গায় কনসেন্ট্রেটেড নন, আপনার হাতে কোনো কাজ নেই, আপনি বসে আছেন, কোনো চিন্তা ভাবনা করার মতো তেমন কিছু নেই সক্রিয়ভাবে, তখন আপনার ব্রেন সারাদিনে যা হয়েছে, পাস্ট, ফিউচার, নিজের সেলফ অ্যানালিসিস, এই নিয়ে ভাবতেই থাকে। এটা আপনি আমি সবাই ফেস করি, কোনো না কোনো সময় আপনাদেরও হয়, আমাদেরও হয়। এটা কারো একার বিষয় নয়, শুধু যে আপনি ফেস করছেন সেটা নয়, আমরাও ফেস করে থাকি। কিন্তু সেইটার প্রভাব কি হতে পারে একটু দেখা যাক। দীর্ঘমেয়াদী ওভার থিঙ্কিং থাকলে আমাদের ব্রেন এফেক্ট হয়। কি এফেক্ট হয়? যেগুলো আমাদের বেশি কাজ করছে, ওভার অ্যাক্টিভ ছিল এই টাইমে, প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হয়, প্রিফ্রন্টাল কর্টেক্স ফ্যাটিগড হয়। কেন ফ্যাটিগড হয়? কারণ কোনো একটা অর্গান বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি অনেকক্ষণ ধরে কাজ করে তার তো রেস্টের প্রয়োজন হয়। আমার আপনার যেরকম রেস্টের প্রয়োজন হয় সেরকম ব্রেনেরও রেস্টের প্রয়োজন হয়, যে কোনো অঙ্গের রেস্টের প্রয়োজন হয়। সেটা খাদ্য রিলেটেড হতে পারে, অন্ত্র হতে পারে, যকৃৎ হতে পারে, সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গেরই একটা সময়ের পর রেস্টের প্রয়োজন হয়। তো তাতে কি হয় যে যদি প্রচণ্ড পরিমাণে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং অ্যামিগডালা ওভার অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আমাদের ডিসিশন মেকিংয়ে অসুবিধা হয়, ফোকাস কমে যায়, কনসেন্ট্রেশন কমে যায় এবং সর্বোপরি সব থেকে আমাদের ফিজিক্যাল এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আমাদের ঘুম হয় না। যদি আপনি অতিরিক্ত ভাবেন বা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন দেখবেন আপনার ঘুম কিন্তু কমে যাবে, ঘুম হবে না, মাথা ব্যথা হবে। স্বাভাবিকভাবে ঘুম যদি আপনার না হয় তাহলে আপনার মাথা ব্যথা তো হবেই, কারণ কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি তার নিজের এস্টিমেটেড টাইম কাজের থেকেও বেশি কাজ করে তাহলে সে ফ্যাটিগড হবেই এবং সে পরবর্তীকালে নানাভাবে তার সক্রিয়তা বা তার নিষ্ক্রিয়তা জানান দিতে সক্ষম হয়। এবং ক্রনিক ওভার থিঙ্কিংয়ের ফলে সব থেকে বেশি যেটা ঝুঁকি থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাংজাইটি রিলেটেড প্রবলেম বা অ্যাংজাইটি ডিসঅর্ডার হওয়ার চান্সেস থাকে। এবং সেটা কখন হবে? অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার হওয়ার চান্সেস থাকে মেনলি আপ টু 6 মান্থ ধরে যদি আপনি এই একই ওভার থিঙ্কিংটা চালিয়ে যান। এটা একটা টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের বেশি যদি আপনি ওভার থিঙ্কিং করেন তাহলে এটি অ্যাংজাইটির দিকে যেতে পারে। আরও জানতে ফলো করুন মনোজাগতিক। থ্যাংক ইউ।